ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। আজকে আমি একটা চ্যাপ্টার পড়াবো, তার নাম হচ্ছে গ্র্যাভিটেশন। আমি আজকে একটু সিলেবাসের দিকে আগাচ্ছি, আমি একটু চ্যাপ্টার পড়া দিচ্ছি। আমরা আজকে যেটা পড়াবো সেটা তোমরা পড়বা। সো যাই হোক, এখানে সাপোজ এটা একটা অবজেক্ট যার মাস হলো m1। সেখান থেকে আমার এর সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে এখানে আর একটা মাস আছে m2। তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হলো r। ওকে, তো এবার হচ্ছে এই সো ফোর্স 1 গ্র্যাভিটেশনাল নিউটন আবিষ্কার করছিল। এটা 1-2কে যে ফোর্সটা দিবে সেটা হলো এদিকে, এটা 1-2কে দিচ্ছে। সেটা যে ফোর্স 1 দিল 2কে, 1-2কে দিল কোন দিকে, এদিকে। তেমনি 2ও 1কে ফোর্স দিবে এদিকে, ফোর্স 2 দিল 1কে। So this is the force by 1 on 2, this is the force by 2 on 1. তোর ইচ্ছা তুই কীভাবে লিখবি, তুই না সেইভাবে লিখবো না, আমি উল্টাভাবে লিখবো। ফোর্স এটা কিন্তু কোনো রকম মানে হার্ড রুল নেই যেভাবে লিখতে হবে। তুই বলিস আমি এইভাবে লিখবো, ফোর্স অন 2 বাই 1, আর এটা লিখবি ফোর্স অন 1 বাই 2। ব্যাপারটা একই। তো যাই হোক, 1 2 2 1, এবং দুটোই অ্যাট্রাকটিভ ফোর্স। m1 m2কে নিজের দিকে টানে, m2 m1কে নিজের দিকে টানে, m1 m2কে নিজের দিকে টানে, m2 m1কে নিজের দিকে টানে। এরা একে অপরকে টানছে। m1 m2কে যে ফোর্সে টানছে, ফোর্স অন 2 বাই 1 ইজিক্যাল টু ফোর্স অন 1 বাই 2। অর্থাৎ 2-এর মধ্যে ফোর্স 1-এর জন্য আর 1-এর মধ্যে ফোর্স 2-এর জন্য, এই দুটো কিন্তু সমান। দ্যাট ইজ ইকাল টু এফ, এটা নিউটন বলছে। অ্যান্ড দ্যাট এফ ইজ ইকাল টু বলছে প্রপোর্শনাল টু m1 m2, অ্যান্ড অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক, অ্যান্ড প্রপোর্শনাল টু 1 বাই r স্কোয়ার। সো কম্বাইন করলে হয় এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই r স্কোয়ার। এখান থেকে আসে এফ ইজিক্যাল টু একটা কনস্ট্যান্ট নাম জি, m1 m2 বাই r স্কোয়ার। সো জি ইজ এ কনস্ট্যান্ট, এর নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক অর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এবার আমরা জি এর কিছু একক করে কথা চিন্তা করি। জি ইজিক্যাল টু দেখো এফ আর স্কোয়ার বাই m1 m2। সো একক লিখতে গেলে হবে এসআইতে হবে নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, আর সিজিএসে হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, আর ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। দ্যাট ইজ ক্যাপিটাল জি। এবং এই ক্যাপিটাল জি এর যে ভ্যালু আমি যদি এসআইতে লিখি, জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 এসআইতে নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, আর 6.67 ইন্টু 10⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের জি সম্বন্ধে একটা আইডিয়া। তাহলে আমি একটু চার্জারটা লাগাই। সো এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই r স্কোয়ার। নেক্সট আমাদের যে টপিকটা বেরোলো, এটা জি এর ইউনিট বের করার জন্য এটা আমরা লিখলাম, এটা আমাদের জি এর ইউনিট বের করার জন্য লিখেছি। এটা জি এর ইউনিট বের করার জন্য লিখলাম। এবার মাত্রা বা ডাইমেনশন বা মাত্রা হচ্ছে জি এর মাত্রা, কিছুই না এফ এর মাত্রা। এক্সপ্রেশন হচ্ছে জি ইজিক্যাল টু এটা এফ আর স্কোয়ার m1 m2, এফ এর মাত্রা এম এল টু দি পাওয়ার -2, আর স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার
বাই m1 m2 হচ্ছে m স্কোয়ার। সো এগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো m l cube t to the power minus 2 by m square, so that is equal to m to the power minus 1 l cube t to the power minus 2। এটা হলো আমাদের g এর মাত্রা। সো g এর মাত্রা হলো m to the power minus 1 l cube t to the power minus 2। সো এটা হলো আমাদের g এর মাত্রা। চলে আসি, তাহলে এই হলো আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী, এই পৃথিবীর এই হলো পৃথিবী গোল, এই পৃথিবীটার এটা হলো সেন্টার, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ভর হলো এম। এবার এই কেন্দ্র থেকে এখানে একটা এম ভরের বস্তু আছে, ঠিক আছে। তাহলে এই পৃথিবী অবশ্যই মাথা রাখতে হবে, একটা জিনিস ভাবার আছে যে বস্তুর দূরত্ব কিন্তু সবসময় পৃথিবীর কেন্দ্র থেকে নেওয়া হচ্ছে, এটা কিন্তু মাথা রাখতে হবে। দূরত্ব অলওয়েজ ফ্রম সেন্টার, সারফেস না, কিন্তু দূরত্ব সবসময় সেন্টার। অর্থাৎ সমীকরণের মধ্যে যে ফর্মুলাটা আমরা বসাচ্ছি সেটা সবসময় কেন্দ্র থেকে বসাতে হবে। যাক, আকর্ষণ বল, এই বস্তুটাকে পৃথিবী যে টানছে, যে আকর্ষণ বলে, সেটা হলো এদিকে এফ, বস্তুর মধ্যে আকর্ষণ বলে পৃথিবী টানছে নিজের কেন্দ্রের দিকে, এবং দ্যাট এফ ইজ ইকাল টু কত হয়, জি এম বাই ছোট আর স্কোয়ার। এই ছোট আর স্কোয়ার জিনিসটা হলো কি, এই সেন্টার থেকে এখানকার ডিস্টেন্স। এবার যদি এই বস্তুটা এখান থেকে, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ছোট আর স্কোয়ার, তো ওকে ঠিক আছে, এটা এভাবে ভাবি আমরা যে এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত। তাহলে ছোট আর কি লেখা যায়, ছোট আর লেখা যায় বড় আর প্লাস এইচ, অর্থাৎ এইচটা হলো পৃষ্ঠ থেকে হাইট, আরটা হলো কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আমরা ছোট আর লিখতে পারি ব্যাসার্ধ প্লাস এইচ। তারপর এই ফিজিক্যালটি কি হচ্ছে, জি এম বাই আর এর বদলে আর প্লাস এইচ তার হোল স্কয়ার। ওকে, এই এক্সপ্রেশনটা খুব ভালো একটা জিনিস। এবার বস্তুটা যদি এখান থেকে শিফট করে, যদি বস্তুটা অন্য কালারতে দেখায়, এখান থেকে শিফট করে যদি বস্তুটা এইখানে চলে আসে, তাহলে এই এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, এই ফিজিক্যাল টু কত হবে, এই ফিজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার এইচ ইজ ইকাল টু 0, তাই না। হাইটটা 0 হয়ে গেলে সারফেসে চলে গেলো। অর্থাৎ এটা হলো বস্তুর মধ্যে আকর্ষণ বল, বস্তুর মধ্যে আকর্ষণ বল যখন বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আছে। অর্থাৎ বস্তুটা যদি এখানে থাকে তাহলে আকর্ষণ বলটা কোন দিকে হবে, এই যে কেন্দ্রের দিকে হবে। বস্তুটা যদি এখানে থাকে তাহলে আকর্ষণ বলটা কোন দিকে হবে, এই যে কেন্দ্রের দিকে হবে। কত হবে, এই যে এটাই হবে জিএমএম বাই আর স্কোয়ার। সো এফ ইজ ইকাল টু জিএমএম বাই আর স্কোয়ার। এবার আমরা জানি যে আকর্ষণ বলকে আমরা কি বলি, একটা বস্তুকে পৃথিবীর যে আকর্ষণ বল দিয়ে টানে সেই আকর্ষণ বলকে বলা হয় বস্তুর ওজন। তার মানে এই আকর্ষণ বলটাকে বস্তুর ওজন বলা হয়। এই যে আকর্ষণ বল, ভূপৃষ্ঠ ওজন, ওজনটা কোথায়, ওজনটা হচ্ছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠ ওজন। একটা বস্তুকে যদি পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে আমরা বস্তুর ওজন বলা হয়। এবারে আকর্ষণ বলটা কোথায়, এই আকর্ষণ বলটা এইচ ইজ ইকাল টু 0-তে, তাই জন্য এই ওজনটা কোথায়, ওজনটা হচ্ছে ভূপৃষ্ঠে। এটাও ওজন, এটাও ওজন, কিন্তু এটা ভূপৃষ্ঠে নয়, এটা এইচ উচ্চতায় আকর্ষণ বল, তাই জন্য এটা এইচ উচ্চতায় ওজন, আর এটা হলো ভূপৃষ্ঠ ওজন। এইচ উচ্চতায় কেন, বিকজ আর ইজ ইকাল টু হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ, দ্যাট ইজ ইকাল টু স্মল আর। অর্থাৎ এইচ উচ্চতায় যদি হয় তাহলে এটা স্মল আর, মানে এই এক্সপ্রেশনটা হবে। সুতরাং এটাও আকর্ষণ বল, আর আকর্ষণ বল মানে ওজন, বাট ওজনটা ভ্যারি হচ্ছে। এইচ উচ্চতায় একরকম হলো, ভূপৃষ্ঠে একরকম হচ্ছে, তো ওজন হচ্ছে 30। এবার আমরা জানি ওজন মানে কি, ওজন মানে ভূপৃষ্ঠে পৃথিবীর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, দ্যাট ইজ ইকাল টু হয়ে গেল জিএম বাই আর স্কোয়ার। এটা হলো ওজন ভূপৃষ্ঠে। এখান থেকে হলো কি, এটা কেটে গেল, তার মানে বেড়ে গেল জি ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। তার মানে এই যে অভিকর্ষ ত্বরণের কিন্তু আবার আর একটা অন্যরকমভাবে এক্সপ্রেশন লেখা যায়। অভিকর্ষ ত্বরণ আসলে কি, অভিকর্ষ ত্বরণ আসলে এফ বাই এম। এই যে এফকে আমরা, এই যে এফ,
এফকে এম দিয়ে ভাগ করো, এটা হলো এফকে এম দিয়ে ভাগ করো, এমটা কেটে যাবে, জিএম বাই আর্স করে যাবে। সুতরাং অভিকর্ষ ত্বরণ হচ্ছে এফ বাই এম, অর্থাৎ প্রতি একক ভরের প্রযুক্ত বলটাকেই বলা হয় জি। প্রতি একক ভরের মধ্যে প্রযুক্ত যে আকর্ষণ বল পৃথিবীর, সেটাই হলো জি। তার নাম হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, এটা মাথা রাখতে লাগবে। এরই নাম হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। একক ভরের উপর পৃথিবীর যে কোনো বস্তুর উপর একক ভর যদি হয়, সে বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাই হলো ওই স্থানের প্রাবল্য, ওই স্থানের মহাকর্ষীয় প্রাবল্য, যেটা আসলে জি। বোঝাতে পারলাম আশা করি। সো এম জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, কারণ এটি ওজন, ওজন এম জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, এম এম কেটে গেল, সো জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এটা কি? এটা হলো অভিকর্ষজ ত্বরণ। কোথায়? ভূপৃষ্ঠে, কারণ এই কেসটা আমি ভূপৃষ্ঠে নিচ্ছি। এবার এই এক্সপ্রেশনটাকে আমরা কিছু ফাংশন করতে পারি, একদম কমপ্লিকেসি কিছু নেই, খুব সিম্পল। এখানে আমরা ধরে নিচ্ছি পৃথিবীটা গোল। পৃথিবীটা গোল, কিন্তু এটা বৃত্ত নয়, এটা গোলক। বৃত্ত তো 2 ডাইমেনশন হয়, পৃথিবীতে গোলক। গোলক মানে স্পেরিকাল। সুতরাং পৃথিবীর আয়তন ভি হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা হলো আয়তন। সুতরাং পৃথিবীর ভর হলো 4/3 পাই আর কিউব ইন্টু পৃথিবীর ঘনত্ব। রোটা হলো পৃথিবীর গড় ঘনত্ব, অর্থাৎ পৃথিবীর আয়তনকে পৃথিবীর ঘনত্বতে গুণ করলাম, পৃথিবীর ভর পেয়ে গেলাম। সো জি ইজিক্যাল টু কী হয়ে গেল? জি বাই আর স্কোয়ার ইন্টু এম 4/3 পাই আর কিউব রো। এখান থেকে আমরা কি করলাম, একটা আর কেটে গেলে হয়ে গেলে, দেখো 4/3 পাই আর রো জি, দ্যাট ইজ ইজিক্যাল টু জি। এই যে আমার হয়ে গেল আমাদের অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর গড় ঘনত্ব, একটা রিলেশন পেয়ে গেলাম। সো এখান থেকে আমরা পৃথিবীর গড় ঘনত্ব বের করতে পারি 3g/4 পাই আর জি। এই হলো পৃথিবীর গড় ঘনত্ব, রো ইজিক্যাল টু 3g/4 পাই আর জি। সো আমাদের এই যে রিলেশন আছে রো ইজিক্যাল টু 3g/4 পাই আর জি, যেটা আমরা ডিরাইভ করলাম, এই রিলেশনের মধ্যে আমি যদি সমস্ত ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পৃথিবীর গড় ঘনত্বের যে ডেটা, সেটা আমরা পেয়ে যাব। আশা করি যারা ইন্টারেস্টেড আছো ক্যালকুলেশন করতে, তারা আশা করি এই ক্যালকুলেশনটা অবশ্যই করে ফেলবে, যে পৃথিবীর গড় ঘনত্বের ভ্যালুটা কত হয়। আমাদের পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10³ কিলোগ্রাম পার মিটার কিউব। তো আমরা দেখবো যে একটা পাথরের হয় হচ্ছে মোটামুটি 2.6 × 10³ কিলোগ্রাম পার মিটার কিউব, এগুলো পাথরের। তা দেখো পৃথিবীর কিন্তু গড় ঘনত্ব কিন্তু তার থেকেও বেশি। এর পিছনে কারণ হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব বলেছি, অর্থাৎ পৃথিবীর যে লেয়ার আছে, প্রথমে কিছুক্ষণ বালি আছে, তারপরে কাদা আছে, তারপরে জল আছে, নিচে কিন্তু আমাদের লোহা মেটেরিয়াল আছে, সমস্ত খনিজ পদার্থ। তাহলে ওভারঅল গড় ঘনত্ব কিন্তু আমার এটা। কারণ লোহা যদি হয় তাহলে অনেকটা বেশি, 7.8 মতো সীসা, তাই না? তো এটা আবার 7.8 × 10³ কেজি, আর উপরে হচ্ছে 2.6, মোটামুটি গড় করলে পরে 5.5 × 10³ কিলোগ্রাম পার মিটার কিউব। তো এই হলো আমাদের মোড়াটা হলো একটা ভূপৃষ্ঠের এই হলো পৃথিবী। এই পৃথিবীর আমাদের যে সারফেস, সেই সারফেসে যে অভিকর্ষ যে ত্বরণ, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম জি ইজিক্যাল টু GMM/r²। কীভাবে পেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। পাওয়ার পিছনে কারণ হচ্ছে, প্রথমে আকর্ষণ বল বের করলাম GMM/r²। কেন আর? বলে সেন্টার থেকে এই বস্তুটার দূরত্ব আর, তাই জন্য r² লিখলাম। সুতরাং একক ভরের মধ্যে প্রযুক্ত বল, এই বস্তুটা ভর যদি 1 হয়, তো দ্যাট ইজ ইকাল টু GM/r² অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্মল জি। এবার আমরা করলাম কি, এই বস্তুটাকে উপরে উঠালাম, এই জায়গাটা করলাম। এবার এই হাইটটা ধরলাম এইচ, হাইটটা এইচ হয়ে যাওয়াতে তাহলে এখানে যে আকর্ষণ বল দ্যাট ইজ F'। এবার কী হবে, এই বিন্দুতে যখন বস্তুটা চলে গেল, তখন তার আকর্ষণ বল F' দ্যাট ইজ ইকাল টু G × M × M বাই, এবার দূরত্ব কেন্দ্র থেকে হচ্ছে r+h, সো r+h তার হোল স্কোয়ার। সো এবার হচ্ছে এই বস্তুর মধ্যে আকর্ষণ বল, এই যে F', আকর্ষণ বলটা হ্রাস পেল। আগে ছিল এটা বেশি ছিল, এখন যেহেতু দূরে চলে গেল, ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, নিচে আছে দূরত্বটা বেড়ে গেল, ফলে আকর্ষণ বলটা কমে গেল।
সো এবার যে এখানে আকর্ষণ বলটা হবে সেটা হচ্ছে এফ ড্যাশ। সুতরাং একক ভরের মধ্যে আকর্ষণ বল এফ ড্যাশ বাই এম, অর্থাৎ এখানে যে আকর্ষণ বল একক ভরের মধ্যে আকর্ষণ বল দ্যাট ইজ ইকাল টু জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। খুব আশা করি খুব সহজ। সেটা হলো এখানকার অভিকর্ষ ত্বরণ এবং এটাকে বলা হয় জি ড্যাশ। জি ড্যাশ হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। সো আমরা দুটো জি পেলাম, একটা হচ্ছে ভূপৃষ্ঠের জি, এখানকার জি, ভূপৃষ্ঠের জি কত জিএম বাই আর স্কোয়ার, আর একটা হচ্ছে এখানে জি কত জি ড্যাশ জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে দুটোর মধ্যে কোনটা বড়, দুটোর মধ্যে এটার হর ছোট এটার হর বড়। সুতরাং বুঝতেই পারছি জি ইজ অলওয়েজ গ্রেটার দেন জি ড্যাশ, বা উল্টা করে লিখলে হয় জি ড্যাশ লেস দেন জি। তার মানে আমি বুঝতে পারলাম আমি যত উপরে যাব তত জি ড্যাশটা কমতে থাকবে, যত উপরে যাব তত জি ড্যাশটা কমতে থাকবে। এটাকে তুমি এভাবে লিখতে পারো যে সাপোজ দ্যাট ইজ ইকাল টু জি, এটাকেও তুমি এভাবে লেখা যেতে পারে যে সাপোজ এই যে আর প্লাস এইচ, এই আর প্লাস এইচটাকে এক কথায় লিখলাম যে সাপোজ দিস ইজ ইকাল টু স্মল আর, এক কথায় লিখলাম দূরত্বটা কেন্দ্র থেকে স্মল আর। সো দ্যাট ইজ ইকাল টু কী হয়ে গেল জিএম বাই আর স্কোয়ার। সুতরাং বুঝে গেলাম জি ড্যাশটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কেন্দ্র থেকে যে দূরত্ব তার সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, কেন্দ্র থেকে যে দূরত্ব তার সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক, এবং দূরত্বটা যখন আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর তখন সেই জিটা হয়ে গেল জিএম বাই আর স্কোয়ার, এবং তখন এটাকে বলছি আমরা জি। আশা করি এইটুকু পর্যন্ত কোনো অসুবিধা নেই। ডিভাইড করি, সো ডিভাইড এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনটাকে আমি যদি ডিভাইড করি, সো আমরা করলাম কি, সো জি বাই জি ড্যাশ আর জি ড্যাশ বাই জি। সো আমরা করলাম কি ডিভাইড করে দিই আমরা জি ড্যাশ বাই জি। তাহলে দেখা যাচ্ছে জি ড্যাশ বাই জি করলে উপরে এই জিনিসটা কাটে, জিএম কমন আছে। সো জি ড্যাশের জন্য হলো জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, আর জি এর জন্য হলো হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, যেটা কেটে গেল। সো দ্যাট ইজ ইকাল টু হয়ে গেল আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। সো আমাদের এটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সো জি ড্যাশ ইজ ইকাল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমরা যে কোনো উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পাবো। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে পৃষ্ঠ থেকে এইচ আর উচ্চতা বস্তু, আবার বলছি ভূপৃষ্ঠের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এবার একটা বস্তু কী করলো ভূপৃষ্ঠ থেকে 6400 কিলোমিটার দূরে অবস্থিত, তার মানে কেন্দ্র থেকে আসলে কত দূরত্ব অবস্থিত 2r, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত দূরত্ব অবস্থিত আর, মানে 6400 কিলোমিটার উপরে অবস্থিত। তাহলে সেই জায়গাটায় আমাদের জি ড্যাশটা কত হবে, সেই জায়গাটা আমরা জি ড্যাশটা বার করবো। জি ড্যাশ ইজ ইকাল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস কত দূর যেতে বলছি এইচটা আমি বলছি আর এর সমান যেতে, আর হোল স্কোয়ার। সো হয়ে গেল জি আর স্কোয়ার বাই আর প্লাস আর 2r মানে 4r স্কোয়ার। সো দ্যাট ইজ ইকাল টু জি বাই 4। তাহলে বুঝে গেলাম যে ভূপৃষ্ঠ থেকে তুমি যদি 6400 কিলোমিটার উপরে ওঠো তাহলে কিন্তু অভিকর্ষ ত্বরণটা 1/4 হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ যদি 10 হয় তাহলে ওই জায়গাটা হবে 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 6400 কিলোমিটার উপরে ভূপৃষ্ঠ হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে এটা জি ড্যাশ, 6400 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 6400 কিলোমিটার উপরেও কিন্তু অভিকর্ষ ত্বরণ আছে। হ্যাঁ, এবার যদি আমি 2r উচ্চতা উঠি তাহলেও দেখবো অভিকর্ষ ত্বরণ আছে, অর্থাৎ 12000 ভূপৃষ্ঠ থেকে 12800 কিলোমিটার অনেক দূর। তো যাই হোক না কেন, এগুলো হচ্ছে আমাদের রিলেশন। এখানে আমাদের হাইট থেকে আমাদের কিন্তু অভিকর্ষ ত্বরণটা পাওয়া যায়। সো জি ড্যাশ ইজ ইকাল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। সেখানে আমরা এইচের ভ্যালু অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে সেই ভ্যালুটা বসেই কিন্তু আমি আমাদের জি ড্যাশ বের করতে পারি, খুব ইজি বের করা। এবার দেখো এই সমীকরণটাকে এবার আমি একটু ভাঙি, সেটা হচ্ছে এবার অঙ্ক লাগবে কাজে। সো জি আর স্কোয়ার, এখান থেকে আমরা করি কি আর কমন নিই, আর যেহেতু কমন নিব হোল স্কোয়ার আছে তাহলে আর স্কোয়ার বেরিয়ে গেল, হয়ে গেল 1 প্লাস এইচ বাই আর
তার হোল স্কোয়ার। এই যে আর স্কোয়ার আজকে কেটে গেল, সো দ্যাট ইজ ইকাল টু, স্যার আমি এটা বুঝলাম না। সো জি ইন্টু বাইরে ওই অ্যাটেনশন কম ছিল এর জন্য। জি ইন্টু ওয়ান প্লাস জি বাই ওয়ান প্লাস এইচ বাই হোল স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2, দ্যাট ইজ জি ড্যাশ। এবার মাথায় রাখবা এর একটা এক্সপ্রেশন হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। এটা ফর্মুলা কি হয়? ফর্মুলা হচ্ছে এরকম হয়, মনে রাখবা, ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার। আমি জানি না তোমরা ফ্যাক্টোরিয়াল জানো কি না। ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু এক্স কিউব। এইভাবে আমাদের কিন্তু ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার করো, বেরিয়ে যাবে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস টু এক্স, টু ইন্টু টু মাইনাস ওয়ান বাই দিস এক্স স্কোয়ার, দেখবা তারপরে তার হবে না, টু মাইনাস টু জিরো হয়ে যাবে। সো এইভাবে কী হবে, আলটিমেটলি চলতে থাকবে। সো চেক করি আমরা, এক্স ইজিক্যাল টু টু বসাই, তাহলে হবে ওয়ান প্লাস টু এক্স প্লাস টু ইন্টু টু মাইনাস ওয়ান মানে টু বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু, টু মাইনাস ওয়ান টু মাইনাস টু, জিরো হয়ে গেল, এটা আউট। তার মানে এখানে তারপরে তো হবে না, আরও পরেগুলো জিরো হবে। সো হয়ে গেলো এটা কি ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, যে ফর্মুলা হয়ে গেল। নেক্সট যদি আমি এক্সের ভ্যালু যদি থ্রি বসাই, তাহলে কী হবে, থ্রি বসালে পরে আমার মনে হয় এরকম হবে যে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু টু বাই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি মানে থ্রি ইন্টু টু এস কিউব প্লাস তারপরে কী হবে, তারপরে টার্মটা হবে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে টু ইন্টু থ্রি মাইনাস টু মানে ওয়ান ইন্টু তারপর টার্মটা হবে থ্রি মাইনাস থ্রি মানে জিরো হয়ে যাবে। তো তারপর টার্মগুলো জিরো হবে। সো আমাদের এইটুকু পর্যন্ত টার্ম থাকবে। সো ওই আবার আমাদের একই ফর্মুলা, আমাদের যে হোল কিউবের ফর্মুলা আছে এটা কেটে গেল, এখানে পুরোটা কেটে গেল। সো ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এস কিউব। সো এটা হচ্ছে আমাদের বেসিক আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমরা সমস্ত জিনিস বের করতে পারি, পাওয়ারের এক্সপ্রেশনগুলো বের করতে পারি। এটাকে বলা হয় বাইনোমিয়াল এক্সপানশন, দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল এক্সপানশন। সমস্ত ফর্মুলা এটার উপর বেস করে দাঁড়িয়ে আছে। সো ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস, এগুলো তোরা অঙ্কে শিখবি ভালো মতো এক্সপানশন করে। তো এবার এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে এখানে যে এক্সটা, এক্স মানে হচ্ছে এখানে এক্সের ভ্যালু হচ্ছে এইচ বাই আর, এবং এইচটাও ধরে নাও 2-4 কিলোমিটার, আর আরটা হচ্ছে 6400 কিলোমিটার। দ্যাট মিনস দিস ইজ ভেরি ভেরি লেস দেন ওয়ান। ধরে নাও 1/8, সাপোজ 1/8ও অনেক বড়, আমি ধরলাম 1/8, একটু বড় 1/15। তো যদিও এইচটা অনেক বড় হলে এইচ বাই আর 1/15 হয়। তো সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মানে কি হয়, 1/15 স্কোয়ার মানে 1/225, তাহলে কি হচ্ছে, ছোট হয়ে যায়। এস কিউব মানে আরও ছোট হয়ে যায়। সো যেহেতু এক্সটা লেস দেন ওয়ান মানে খুবই ছোট, অনেক ছোট, কারণ হাইটটা 2-4 কিলোমিটার হবে আর আটটা হচ্ছে 6400 কিলোমিটার। সো দ্যাট ইজ ইকাল টু প্রায় হচ্ছে তোমার, যদি হাইটটা 10 কিলোমিটারও হয় তাহলে উপরে যদি, তাহলে দ্যাট ইজ ইকাল টু 1/640 কিলোমিটার। সো এক্স স্কোয়ার মানে 1/640 স্কোয়ার, এস কিউব মানে 1/640 কিউব। তো এই টার্মগুলো কী হয়ে যায়, এই টার্মগুলো নেগলেক্টেড হয়ে যায়, এত ছোট হয়ে যায়, যেগুলো টার্ম নেগলেক্টেড হয়ে যায়, তখন আমরা কি করতে পারি, এই জায়গাটা লিখতে পারি, দেখো জি ইন্টু ওয়ান প্লাস শুধু এন এক্স, এনটা কত, এন হচ্ছে -2, এক্স কত, এক্স হলো এইচ বাই আর। এটা অবশ্যই সেই ফর্মুলার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে যেখানে আমাদের এই কারেকশনটা হচ্ছে যে এইচ বাই আর ভেরি ভেরি লেস দেন ওয়ান, সেক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা বার করছি। সো দিস ইজ নট দ্য অরিজিনাল ফর্মুলা। অরিজিনাল এক্সপ্রেশন তো জি ড্যাশ বের করার, সেটা হলো এইটা যেটা বক্স করেছি। যে এক্সপ্রেশনটা এখন আমরা বার করছি সেটা হচ্ছে একটা কারেক্টেড ফর্ম, আন্ডার কন্ডিশন যে হাইটটা রেডিয়াস থেকে খুব বড় নয়, এইচ বাই আর ভেরি লেস দেন ওয়ান হয়।
সেটা যদি করি জি ইন্টু 1 মাইনাস 2h/r দ্যাট ইজ ইকাল টু জি ড্যাশ। সো জি ড্যাশ ইজ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস 2h/r। এটা হলো আমাদের অভিকর্ষজ ত্বরণ হাইটের সঙ্গে। আবার বলছি, এই এক্সপ্রেশনটা কিন্তু অবশ্যই কারেক্টেড ফর্ম, মানে একটা একটা সংশোধিত টার্ম। এটা হলো আমাদের এটা হলো পৃথিবীর সেন্টার, এটা হলো পৃথিবীর সেন্টার, এটা হলো ভূপৃষ্ঠ, এটা দূরত্ব আর, এটা হলো কেন্দ্র থেকে দূরত্ব বাড়ছে। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু আমি জানি, দ্যাট ইজ ইকাল টু gm/r², দ্যাট ইজ ইকাল টু g, দ্যাট ইজ কল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে যত দূরত্ব বাড়ে অভিকর্ষজ ত্বরণটা আমরা জানি যে প্রপোর্শনাল টু 1/r² হয়ে যায়। এই মাত্র আমি দেখালাম জিটা প্রপোর্শনাল টু 1/r² হয়। কোথায় দেখিয়েছি জিটা প্রপোর্শনাল টু 1/r² হয়? এই যে অভিকর্ষজ ত্বরণটা, এই যে এখানটা দেখিয়েছি। আমি একবার এক্সপ্রেশনটা খুঁজি, জিটা প্রপোর্শনাল টু 1/r²। কোথায় দেখানো হয়েছে জি প্রপোর্শনাল টু 1/r²? জিটা সবই ভূপৃষ্ঠে দেখানো হচ্ছে। এই জায়গাটা যদি আমি ভাবি, কোথায় দেখালাম জি প্রপোর্শনাল টু 1/r²? আচ্ছা, এই জায়গাটা যদি চিন্তা করি, এই যে এটা, so f/m, so f/m that is called g, that is called gm/r²। এই যে এক্সপ্রেশন থেকে করছি, f/m একক ভরে বল, that is called g, that is gm/r², so g proportional to 1/r²। so ভূপৃষ্ঠে যদি হয় তাহলে তো কনস্ট্যান্ট হয়ে যায় gm/R², আদারওয়াইজ স্মল r²। ভূপৃষ্ঠে যদি হয় তাহলে gm/R², আদারওয়াইজ gm/r²। তো সেটাই আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটায়। এই ভূপৃষ্ঠে যেই হলো সেটা যে gm/R², আদারওয়াইজ gm/r²। তার মানে ভূপৃষ্ঠের সঙ্গে যত দূরত্ব বাড়ছে অভিকর্ষজ ত্বরণটা ধীরে ধীরে কমতে 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 মানে একটা দূরে গিয়ে এটা জিরো হবে। যেখানে জি এর ভ্যালু জিরো আমরা বলবো সেখানে কোনো অভিকর্ষজ বল নেই, অর্থাৎ অসীমে গিয়ে জি এর ভ্যালু জিরো হয়। এবার নেক্সট আমরা আর একটা ভেরিয়েশন দেখি, যে সাপোজ এটা হলো আমার পৃথিবী, সাপোজ এটা হলো আমার পৃথিবী, এটা পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্র থেকে ক্যাপিটাল আর, এবং এখানে যদি আমি একটা এম ভরের বস্তু রাখি, তাহলে এম ভরের বস্তুকে পৃথিবী যে টানছে দ্যাট ইজ ইকাল টু gm/r²। সুতরাং এখানে অভিকর্ষজ ত্বরণ g, দ্যাট ইজ ইকাল টু f/m, দ্যাট ইজ ইকাল টু gm/r²। আমরা জানি m কি জিনিস, m হলো পৃথিবীর ভর, মানে 4/3πr³ পৃথিবীর আয়তন ইন্টু পৃথিবীর গড় ঘনত্ব। সেখান থেকে যেটা বেরোলো সেটা বেরোলো 4/3πr⍴g, দ্যাট ইজ ইকাল টু g। এটা হলো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সাপোজ আমরা কি করলাম, এখন বস্তুটাকে, খুব ইন্টারেস্টিং, ভূপৃষ্ঠ থেকে আমি কি করলাম, ভিতরে নামালাম, নামিয়ে আমি ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে এখানে আনলাম। কতটা নামালাম, আমি ভূপৃষ্ঠ থেকে h গভীরতা নামালাম। এবার কিন্তু ইন্টারেস্টিং, এবার কিন্তু বস্তুটাকে কিন্তু গোটা পৃথিবী টানতে পারবে না, বস্তুটাকে টানবে হচ্ছে এই পৃথিবীটা। এটা ভেরি ইম্পর্টেন্ট। বস্তুটাকে কিন্তু এবার এই পৃথিবীটা টানবে, গোটা পৃথিবী কিন্তু বস্তুকে টানতে পারবে না, বস্তুকে টানবে কিন্তু এইটুকু পৃথিবী। ছিল কতটুকু পৃথিবীর ব্যাসার্ধ অরিজিনাল, পৃথিবীর ব্যাসার্ধ অরিজিনাল ছিল আর, এখন বস্তুটা আছে এখানে, সুতরাং এখনকার ব্যাসার্ধ কত, এখনকার ব্যাসার্ধ হচ্ছে r-h। এইটা হলো এখনকার গোলকের ব্যাসার্ধ, যেটা এই বস্তুটা এই যে সবুজ রঙের পৃথিবীর বাইরে আছে। প্রথম অবস্থায় বস্তুটা গোটা পৃথিবীর বাইরে ছিল, দ্বিতীয় অবস্থায় এই বস্তুটা সবুজ রঙের পৃথিবীর বাইরে আছে, বাকি এই পোর্শনটা কিন্তু বস্তুটার বাইরে আছে। আর সবুজ রঙের পৃথিবীটা মানে এই হলুদ রঙের বস্তুটা সবুজ রঙের পৃথিবীর বাইরে আছে। সুতরাং এই হলুদ রঙের বস্তুর উপরে, গোলটার উপরে সবুজ রঙের পৃথিবীটা কিন্তু টানবে। এই সবুজ রঙের পৃথিবীটার ভর আমি ধরলাম m'। সুতরাং এই যে বস্তুটার মধ্যে আকর্ষণ বল এখন f',
সেটা হলো জি ইন্টু সবুজ রঙের পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর বাই দূরত্ব এখন হয়ে গেল আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এইটা কনসেপ্টটা। পৃথিবীর যে অংশটার বাইরে বস্তুটা আছে, পৃথিবীর সেই অংশটাই শুধু বস্তুকে উপর বল প্রয়োগ করতে পারবে। পৃথিবীর যতটুকু অংশের বাইরে বস্তু আছে, প্রথম ক্ষেত্রে পৃথিবীর গোটাটার বাইরে বস্তু আছে, সুতরাং গোটা পৃথিবী বস্তুকে টানবে। দ্বিতীয় ক্ষেত্রে আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীটা আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীর বাইরে বস্তুটা আছে, সুতরাং আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীটাই শুধু বস্তুকে টানতে পারবে, গোটা পৃথিবীটা টানতে পারবে না। সুতরাং এবার আমাদের নতুন যে আকর্ষণ বল হয়ে গেল জি এম ড্যাশ হলো জি বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার, সরি জি বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার আর মাইনাস এইচ। সুতরাং নতুন অভিকর্ষ ত্বরণ একক ভরের পৃথিবীর মধ্যে, একক ভরের বস্তুর মধ্যে বল এফ ড্যাশ বাই এম দ্যাট ইজ ইকুয়াল টু কিছুই না জি এম ড্যাশ বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। আর একক ভরে বস্তুর মধ্যে প্রযুক্ত বলটাকে বলা হয় এইখানকার অভিকর্ষ ত্বরণ, দ্যাট ইজ জি ড্যাশ, দ্যাট ইজ জি বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইনটু সবুজ রঙের যে পৃথিবী তার ভর এম ড্যাশ। এবার আমরা এম ড্যাশটা বের করব। এম ড্যাশ হচ্ছে কী জিনিস? এম ড্যাশ হলো খুব সহজ, এম ড্যাশ কি? এম ড্যাশ হলো সবুজ রঙের পৃথিবীর ভর, সবুজ রঙের পৃথিবীর আয়তন 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব, এই হলো আয়তন ইন্টু রো, দ্যাট ইজ ইকুয়াল টু জি ড্যাশ। এটা হলো 2 নম্বর ইকুয়েশন, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আমি যদি 2 ডিভাইড, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, এখানে হোল স্কোয়ার ছিল, ক্যালকুলেশন করলে এটা কেটে যাবে। সো যেটা হবে সেটা হলো এরকম জি 4/3 পাই রো জি পাই 4/3 পাই রো ক্যাপিটাল জি, আর একটা আর মাইনাস এইচ থেকে যাবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু জি ড্যাশ। এটাকে আমরা বলছি 2 নম্বর ইকুয়েশন। এবার যদি আমি 2কে 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? জি ড্যাশ বাই জি দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এই জিনিসটা দুটো টার্মের মধ্যেই আছে, 4/3 পাই আর রো জি, যেটা। সো এটার মধ্যে আছে আর মাইনাস এইচ আর এটার মধ্যে আছে আর, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। সো জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। সো ইটস এ ভেরি সিম্পল ফর্মুলা। এবার আমি দুটো পয়েন্ট নিচ্ছি সারফেসে, ভূপৃষ্ঠে, অর্থাৎ পয়েন্টটা যদি পৃষ্ঠ হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? 0, কারণ এদিকে নামছে। এইচ ইজ ইকুয়াল টু কত? 0। সো জি ড্যাশ ইজ ইকুয়াল টু কত? জি ড্যাশ ইজ ইকুয়াল টু 1 মিনিট হোল্ড কর। সো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, দ্যাট ইজ এই যেটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জিটা, এই জিটা হলো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। তার থেকে যত নিচে নামছে অভিকর্ষ ত্বরণটা কমতে যখন এইচ এর ভ্যালুটা আর হয়ে গেল, অর্থাৎ যখন এইচ ইজ ইকুয়াল টু আর গভীরতায় নেমে গেল, তখন অভিকর্ষ ত্বরণটা 0 হয়ে গেল। সুতরাং ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত স্ট্রেট লাইন, তারপরে কিন্তু ভেরিয়েশন এরকম। সুতরাং এইটা হলো অভিকর্ষ ত্বরণ ভার্সেস কেন্দ্র থেকে দূরত্ব। গ্রাফ হচ্ছে এইটা, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ, মাথা রাখতে লাগবে। ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত অভিকর্ষ ত্বরণটা রৈখিকভাবে বাড়ে, ভূপৃষ্ঠের বাইরে অভিকর্ষ ত্বরণটা দূরত্বের বর্গের সঙ্গে কমতে থাকে। কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ধীরে ধীরে বাড়ে, পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত ধীরে ধীরে কমে, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ধীরে ধীরে বাড়ে, পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত ধীরে ধীরে কমে। আর পৃষ্ঠের বাইরে অর্থাৎ পৃথিবীর বাইরে আবার অভিকর্ষ ত্বরণটা কী হয়? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকে। সো ইটস এ ভেরি গুড, মানে এটা ভালো ভ্যারিয়েশন। সো আমরা ভূপৃষ্ঠের উচ্চতার সঙ্গে এবং গভীরতার সঙ্গে দুটোরই ভ্যারিয়েশন দেখালাম। এই পাশটা হচ্ছে উচ্চতার সঙ্গে আর এই পাশটা হচ্ছে গভীরতার সঙ্গে। সো দুটোই আমরা দেখালাম, এক দিকটা উচ্চতার সঙ্গে এক দিকটা গভীরতার সঙ্গে, দুটো ভেরিয়েশন আমরা দেখালাম।
এবার আমরা নেক্সট পড়াচ্ছি কেপলারস ল। কেপলারস ল বলছে যে সূর্য চারদিকে পৃথিবী ঘুরছে, এই যে পৃথিবী সূর্য তার চারদিকে যে কোনো গ্রহ ঘুরছে, যে কোনো গ্রহ ঘুরছে, ধরুন আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, আমি ধরছি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, যদিও বৃত্তপথে ঘোরে না, উপবৃত্তাকার পথে ঘুরছে, তবু আমি এখানে সিম্পলিসিটির জন্য ধরলাম এটা বৃত্তাকার পথে ঘুরছে। তো এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। এবার প্রথম ল যেটা বলছে যে সো এটা একটা উপবৃত্ত, এটা একটা উপবৃত্ত, সূর্য এটা ধরে নে একটা কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ, এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, এটা একটা কক্ষপথ, আমি ধরলাম এটা কার কক্ষপথ, ধরলাম এটা আমি পৃথিবীর কক্ষপথই ধরে ফেললাম, পৃথিবীর কক্ষপথ ধরলাম। এরকম আমাদের যে যতগুলো গ্রহ আছে সবগুলোর একটা নির্দিষ্ট আলাদা আলাদা কক্ষপথ আছে, এটা পৃথিবীর কক্ষপথ। এবার কক্ষপথটা হচ্ছে দেখতে কেমন, কক্ষপথটা দেখতে হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। এই কক্ষপথটা উপবৃত্তাকার কক্ষপথ, এর আমরা সমীকরণ জানি, এই উপবৃত্তের সমীকরণ হচ্ছে এস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। এটা হলো এই উপবৃত্তের সমীকরণ, যেখানে এ হলো এটা যদি কেন্দ্র হয়, সো দিস ইজ এ অ্যান্ড এটা হলো আমাদের বি। তাহলে হোয়াট ইজ এ, এটাকে আমরা বলি অর্ধপরাক্ষ, অর্ধপরাক্ষ, আর বিটাকে আমরা বলি অর্ধ উপাক্ষ। এই এবার এই আমাদের এই যে উপবৃত্তটা একটা নাভি বা ফোকাস আছে, আমরা ধরলাম এটা হলো সেই নাভি বা ফোকাস। সূর্য সবসময় এই নাভি বা ফোকাসে থাকবে, আর গ্রহ এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। ধরে নাও কোনো একটা সময় গ্রহটা এখানে আছে, টি ইজিক্যাল টু 0 সময় গ্রহটা এখানে আছে, তারপরে গ্রহটা এই পথে ঘুরছে, এই পথে ঘুরছে, ঘুরে ও যখন আমাদের এখানটা আসলো তখন একটা কমপ্লিট রোটেশন হলো, আমরা বললাম পর্যায়কাল, ক্যাপিটাল টি, একটা পূর্ণ আবর্তনের জন্য সময় পর্যায়কাল, ঠিক আছে। এই তাহলে প্রথম যে কেপলার প্রথম যে লটা বললো, সে লটা হলো যে সূর্যকে কেন্দ্র করে প্রতিটা গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে এবং সূর্য উপবৃত্তের কেন্দ্র বা নাভিতে থাকে। ভেরি ইন্টারেস্টিং, অবশ্যই মাথা রাখতে লাগবে প্রতিটা গ্রহের জন্য কিন্তু আলাদা আলাদা উপবৃত্তাকার কক্ষপথ। অদ্ভুত জিনিস, কিন্তু প্রতিটা গ্রহের জন্য আলাদা আলাদা উপবৃত্তাকার কক্ষপথ, কিন্তু সূর্যের লোকেশন তো ফিক্সড, তার মানে প্রতিটা উপবৃত্তাকার কক্ষপথের কিন্তু নাভিটা ফিক্সড। অর্থাৎ ধরে নিয়ে আর একটা যদি উপবৃত্ত হয়, আর একটা যদি গ্রহ হয়, তারও কিন্তু নাভি এটাই হবে, মানে ফোকাস বা কেন্দ্র বলতে পারি, বা নাভি, সেটা কিন্তু একটাই হবে। অর্থাৎ কক্ষপথগুলো আলাদা আলাদা হচ্ছে, বাট দেয়ার এই সেন্টার ফোকাসটা কিন্তু সেম হবে, কারণ সূর্য পজিশন তো ফিক্সড। এটা তো ব্যাপার নেই যে আর্থের রেসপেক্টে সূর্য এক জায়গায় আর মঙ্গলের রেসপেক্টে সূর্য একই জায়গায় আছে। আর্থের রেসপেক্টে যেমন তরাই স্কুলটা একই জায়গায় আছে, আমার রেসপেক্টে 1 কিলোমিটার হলে হয়তো অন্য রেসপেক্টে 1.5 কিলোমিটার হতেই পারে। সুতরাং আমাকে ইয়ে করে যদি একটা উপবৃত্তের আঁকি, অন্যনকেই সেন্টার করে যদি অন্যনকে নিয়েও যদি একটা উপবৃত্তাকার আঁকি, তাহলে তরাই স্কুল কিন্তু আমার যে আমাকে ডিস্টেন্স করে যে উপবৃত্ত তারও নাভিতে থাকবে, আর অন্যনকে ডিস্টেন্স করে যে উপবৃত্ত হবে তারও নাভিতেই থাকবে। এই হলো আমাদের প্রবলেমটা। ইটস ভেরি ইন্টারেস্টিং। তো আমি একটু ডিটেলসই করাচ্ছি উইথ দ্য হেল্প অফ ম্যাথমেটিক্স। চেষ্টা করো তোমরা, আমি জানি না তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিগুলো করানো হয়েছে কিনা এখনও, তো হেল্প করছি, বোঝার চেষ্টা করো। সো এই যে অক্ষটা, এটার নাম দিচ্ছি এক্স ড্যাশ, এটার নাম হচ্ছে মেজর এক্সিস বলছি। আর এই যে ওয়াই ড্যাশ, এটাকে আমরা বলছি মাইনর এক্সিস। তার মধ্যে অর্ধেক মেজর এক্সিস, মানে এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে সেমি মেজর এক্সিস, দ্যাট ইজ কল এ। আর এটা গোটা মাইনর এক্সিস, তার মানে এটা হচ্ছে অর্ধেক, এটুকু হচ্ছে অর্ধেক মাইনর এক্সিস, দ্যাট ইজ হচ্ছে বি। এ আর বি, মেজর এক্সিস, সেমি মেজর এক্সিস, সেমি মাইনর এক্সিস। ওকে, প্রথম যে লটা সেটা হলো গ্রহগুলো এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, প্রতিটা গ্রহ। দ্বিতীয় লটা হচ্ছে এই
যে দ্বিতীয় লটা কি, দ্বিতীয় লটা হচ্ছে এ, যে ধরে নাও কোনো একটা সময় গ্রহটা এখানে আছে, টি ইজিক্যাল টু, ধরলাম এই সময়টাকে টি ইজিক্যাল টু 0 সময়টা বাদ দাও, ধরলাম এই সময়টা টি ইজিক্যাল টু 0 সময়, তারপরে কিছু সময় পরে গ্রহটা এখানে চলে গেল, টি ইজিক্যাল টু টি সময়, ফলে গ্রহটা এখান থেকে এখানে গেল, ফলে দেখো এই যে সূর্য এবং গ্রহ জয়েন করলে যে লাইনটা হয়, সূর্য এবং গ্রহ জয়েন করলে যে লাইনটা হয় তার নাম হচ্ছে দূরক ভেক্টর। সূর্য এবং গ্রহ জয়েন করলে যে লাইনটা হয় এর নাম দিলাম আর্থ এসি। সূর্য এবং গ্রহ জয়েন করলে যে লাইনটা হয় এটাকে আমরা বলছি দূরক ভেক্টর। আর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো এখানে কখনো এখানে, কখনো কমছে কমছে কমছে, আর সবচেয়ে কম আবার বাড়তে 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 ম্যাক্সিমাম হবে। তাহলে এই যে দূরক ভেক্টরটা টি ইজিক্যাল টু 0 সময় ছিল এখানটায়, টি ইজিক্যাল টু টি সময় চলে গেলো এখানে, অর্থাৎ টি সময় কিন্তু এই দূরক ভেক্টরটা কিন্তু এতটুকু এরিয়া ঝাড় দিল, সুইপস আউট করলো। এই টাইমটাকে তুমি ডেল্টা টিও বলতে পারো, ছোট সময়। সো টি ইজিক্যাল টু 0 সময় ই পজিশনে ছিল, টি ইজিক্যাল টু ডেল্টা টি সময় এখানে চলে গেল, অর্থাৎ ডেল্টা টি ইন্টারভেলে দূরক ভেক্টরটা এইটুকু এরিয়াকে ঝাড় দিল, ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার মতো। ঠিক আছে, এরিয়াটার নাম দিলাম আমি ডেল্টা এস, এই এরিয়াটার নাম দিলাম ডেল্টা এস। এবার দেখি অন্য একটা কালিতে করি। তারপর এখান থেকে আবার শুরু করলো টি ইজিক্যাল টু আরও ডেল্টা টি সময় পরে, তার মানে এখানকার টাইমটা হচ্ছে টি ইজিক্যাল টু 2 ডেল্টা টি। তার মানে কি এখান থেকে এখানে গ্যাপিং হচ্ছে কত, ডেল্টা টি। তাহলে আবার ডেল্টা টি সময় আমাদের দূরক ভেক্টরটা মানে গ্রহটা এখান থেকে এখানে চলে গেল, তার মানে দূরক ভেক্টরটা কিন্তু এইটুকু এরিয়া শিফট আউট করলো, কত, ডেল্টা টি সময়, কারণ এটা ডেল্টা টি, এটা 2 ডেল্টা টি, অর্থাৎ টাইম ইন্টারভেল হচ্ছে ডেল্টা টি। ডেল্টা টি সময় কিন্তু আবার দেখবো ও একই এরিয়া সুইপস আউট করলো। তুমি যদি আবার ডেল্টা টি টাইম নাও দেখবা ও এখানে চলে আসছে, এবং দেখবা এটা যদি আবার ডেল্টা টি হয় তার মানে এই টাইমটা হবে 3 ডেল্টা টি, ফলে দেখবা এই এরিয়া ভেক্টরটা কিন্তু আবার সেই ডেল্টা এসি হবে। সিম্পল। তার মানে বলতে যাচ্ছি সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করছে কোনটা, এই দূরক ভেক্টরটা, এই লাইনটা ঝাড় দিচ্ছে। তাহলে একক সময় যেহেতু ডেল্টা টি টাইমে ডেল্টা এস, তার মানে একক টাইমে কত হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। এটাই হলো সেকেন্ড ল, এটা কনস্ট্যান্ট হয়ে গেল, এটা সেকেন্ড ল। অর্থাৎ ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলীয় ভেক্টর বলা হয়, এরিয়াল ভেলোসিটি, ক্ষেত্রফলীয় বেগ, এই যে জিনিসটা ডেল্টা এস বা ডেল্টা টি, মানে একক সময়ে কত ক্ষেত্রফল অতিক্রম করছে, এটা কিন্তু কনস্ট্যান্ট। মানে ব্যাপারটা হচ্ছে সমান সময়ের, আমি কি দেখলাম এতক্ষণ ধরে ডিসকাশনে, এই দেখলাম যে সমান সময় ধরে তুমি যদি অ্যালাউ করো 0 টু ডেল্টা টি, ডেল্টা টি টু 2 ডেল্টা টি, তার মানে ইন্টারভেল কত, ইন্টারভেল ডেল্টা টি, 2 ডেল্টা টি টু 3 ডেল্টা টি, তার মানে ইন্টারভেল কত, ইন্টারভেল আবার ডেল্টা টি। তার মানে সমান সময় ইন্টারভেল তুমি যদি অ্যালাউ করো, তাহলে এই যে দূরক, এই যে লাঠিটা, এই যে দূরত্বটা, এই যে ভেক্টরটা, এটা সবসময় সমান ক্ষেত্রফল অতিক্রম করতে করতে যাবে। অর্থাৎ এই এরিয়াটাও ডেল্টা এস, এই এরিয়াটাও ডেল্টা এস, এই এরিয়াটাও ডেল্টা এস, সবসময় ডেল্টা এস এরিয়া অতিক্রম করতে করতে যাবে। মানে ডেল্টা টি টাইমে এরিয়া করছে ডেল্টা এস, তাহলে একক সময় এরিয়া করছে ডেল্টা এস বা ডেল্টা টি, এবং দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আমাদের কে প্লাসের সেকেন্ড ল। আর থার্ড ল যেটা বলছিলেন সেটা হচ্ছে এই যে এই যে তোমার ঘুরছে, এক পাক খাচ্ছে, এটা টি ইজিক্যাল টু ধরলাম এক পাক খেতে, এক পাক খেলো, সময় লাগলো ধর এই এখান থেকে ধরুন স্টার্ট করেছে,
আবার যখন এখানে আসবে টাইমটা হলো টি, আবার যখন এখানে আসবে টাইমটা হলো 2t, আবার যখন ঘুরে এখানে আসবে টাইমটা হলো 3t, অর্থাৎ টিটা হলো টাইম পিরিয়ড, টিটা হলো পর্যায়কাল। এবং কেপলার বলছে এই পর্যায়কাল যেটা গ্রহটার, সে পর্যায়কালের বর্গ হলে প্রপোর্শনাল টু, পর্যায়কালের বর্গ হচ্ছে প্রপোর্শনাল টু এই যে অর্ধপরাক্ষ এ তার ঘনের সমানুপাতিক। এই ঘনর সমানুপাতিক, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। পর্যায়কালের বর্গ অর্ধপরাক্ষে ওই যে উপবৃত্তাকার যে কক্ষপথ তার যে অর্ধপরাক্ষটা তার ঘনর সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ল। এই 3টা ল আমাদের আছে। তো যাই হোক, কোশ্চেনটা হলো প্রুফ কেপলারস থার্ড ল from Newton's law of gravitation। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের লটা প্রতিষ্ঠা করব। যখনই কোনো ম্যাথমেটিক্স আমরা করব, তো আমি ধরলাম যে সাপোজ এই হলো একটা বৃত্তাকার কক্ষপথ, তার কেন্দ্রে আছে পৃথিবী, পৃথিবী নয়, সূর্য। বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর, ঘুরছে পৃথিবী আর সূর্যকে কেন্দ্র করে। ঘোরার জন্য আমরা জানি, ঘোরার জন্য প্রয়োজনীয় হয় অভিকেন্দ্রীয় বল, সেটা হচ্ছে mv²/r। অবশ্যই সেটা আছে কিনা দেখতে হবে, আছে, কারণ সূর্য পৃথিবীকে এই বল দ্বারা টানছে। সুতরাং ঘোরার জন্য যে প্রয়োজনীয় অভিকেন্দ্রীয় বল সেটা কিন্তু আমাদের এই বল যোগান দিয়ে দিচ্ছে। মহাকর্ষীয় বলটা অভিকেন্দ্রীয় বল হিসাবে সাপ্লাই হচ্ছে। সুতরাং ঘোরার জন্য অভিকেন্দ্রীয় বলটা আমাদের এখানে আছে, সুতরাং ঘুরতেই পারে। সো এখান থেকে যেটা বের করবো mm ক্যান্সেল। সো দিস ইজ বেসিক ফর্মুলা। এই যে ঘোরার জন্য অভিকেন্দ্রীয় বল দ্যাট ইজ ইকাল টু নিউটনের মহাকর্ষীয় বল। এখানেই আমরা বললাম নিউটনের মহাকর্ষীয় সূত্রটা প্রয়োগ করে দিলাম। কোশ্চেনে বলা হয়েছে যে কেপলারসের থার্ড ল বানাও ফ্রম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই যে নিউটনের ল অফ গ্র্যাভিটেশন ইউজ করলাম, যে অভিকেন্দ্রীয় বলটা গ্র্যাভিটেশন ল থেকে পাওয়া গেল। সো আমাদের ফার্স্ট লাইনে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পৌঁছে গেলাম, আমরা লাস্ট লাইনে কেপলারস থার্ড লটা আমরা প্রুভ করে দেব। দেখা যাক কীভাবে পড়ি। mm কাটলো, সো v² ইজ ইকাল টু gm/r, v ইজ ইকাল টু √gm/r। ওকে, আর হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে দূরত্ব আর। সো ভি, হোয়াট ইজ ভি? আচ্ছা, এখানে এম বলতে কিন্তু আমরা সূর্যের ভর বোঝাচ্ছি। এম বলতে কিন্তু আমরা সূর্যের ভর বোঝাচ্ছি। এমএস, এম বলতে কিন্তু সূর্যের সানের মাস। ভুল করে আবার এটা পৃথিবী ভেবো না, পৃথিবীটাকে এখানে ছোট এম হিসেবে চিন্তা করা হচ্ছে। সানের রেসপেক্টে পৃথিবী ছোটই হয়, তো পৃথিবী এখানে ছোট, সান এখানে বড়। সানের ভর হচ্ছে এমএস, পৃথিবীর ভর ছোট এম। সেটা হলো পৃথিবীর বেগ ভি, যেটা বেরোলো পৃথিবীর আবর্তন বেগ ভি। সো এক পাক খেতে কত সময় লাগবে? এক পাক খাওয়া, বৃত্তাকার পথে এক পাক খাওয়া মানে রাস্তা হচ্ছে 2πr, বেগটা কনস্ট্যান্ট। সো টাইম লাগবে, পর্যায়কাল হচ্ছে দূরত্ব বাই বেগ। সো 2πr/v। সো t² ইজ ইকাল টু হয়ে গেল 4π² r²/v²। এখানে আবার v² ভ্যালুটা বসাই। v² তুমি জানো, v² হচ্ছে এইটা, বসিয়ে দিই। সো দ্যাট ইজ ইকাল টু
ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ার মানে জি এম অফ এস সান, আর উপরে আর উঠে গেল। সো টি স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি ফোর পাই স্কোয়ার বাই জি এম এস আর কিউব। সো দিস ইজ এ কনস্ট্যান্ট, সো টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এই হলো আমাদের কেপলাস থার্ড ল। সো কেপলাসের থার্ড ল আমাদের প্রুফড হয়ে গেল। সো ইটস ভেরি সিম্পল, এটা আমাদের অ্যাপ্লিকেশন কেপলাসের থার্ড ল প্রুফ করা। সো এটাই হলো আমাদের কেপলাস ল। তো এই হলো আমাদের আজকের ডিসকাশন। সো আমরা কেপলাসের থার্ড লতে আমরা এস্টাবলিশড করতে পারলাম, এটা প্রুভড হয়ে গেল। তোমরা এটুকু পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো মতো ট্রাই করো, যেখানে বুঝবে না পজ করবে, রিউইন্ড করবে, ফরওয়ার্ড করবে, এভাবে দেখে দেখে বারবার করে রিপিট করে দেখার চেষ্টা করবে।